এই গল্পটা হলো ফতেপুরগঞ্জে বসবাসকারী একটা ছেলের, যার নাম চিন্ময় ছিল। এই গোবর, ওঠ, 1টা বেজে গেছে, জাগিয়ে স্নান কর আর খেয়ে নে। শুতে দাও মা, আজকে স্কুল টিউশন দুটোই বন্ধ আছে। চিন্ময়কে সবাই গোবর বলে ডাকতো, কারণ ও খুব আলস ছিল আর সব সময় বিছানায় গোবরের মতো পড়ে থাকতো। সে সপ্তাহে শুধুমাত্র একদিন স্কুলে যেত। আরে গোবর, ভালো হয়েছে আজকে তুই স্কুলে এসেছিস। পরের মাসে আমাদের পরীক্ষা শুরু হবে, কিন্তু চিন্তার কোনো রকম কারণ নেই। ভাই অমিত, পরীক্ষা আমার একেবারে ভালো লাগে না, সেই জন্য চিন্তার বিষয় তো আছে। চিন্তার কোনো কারণ এই জন্যে নয়, কারণ আমি শুনলাম যে আমাদের প্রতিবেশী গ্রামে একজন মহারাজ এসেছেন, যিনি এমন একটা বিষয় জানেন না, যে পড়াশুনো না করেও পরীক্ষায় সে পাশ অবশ্যই করে যাবে, বুঝলি? পড়াশুনো না করে পরীক্ষায় পাশ? আমাকে মহারাজের কাছে নিয়ে চল ভাই। আমি আমার বাবার সাথে যাব, ওই মহারাজের কাছে তোকে সেই জন্য একাই যেতে হবে। গোবর বাড়িতে গিয়ে সব কথা তার মাকে বলে। মা, আমি কি পাশের গ্রামে মহারাজের কাছে যাব? গোবরের মা ভাবে গোবর প্রতিবার পরীক্ষায় ফেল হয়ে যায়, এইবার হতে পারে যে মহারাজের কৃপায় পাশ হয়ে যা। যা বাবা, কিন্তু রাস্তায় কোথাও ঘুমিয়ে পড়িস না যেন। গোবর পরের দিন পাশের গ্রামে মহারাজের কাছে যায়। মহারাজ, আমার না ক্লাসের এই সমস্ত পরীক্ষা টরীক্ষাতেও একেবারে ভালো লাগে না, পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না। আপনি তাড়াতাড়ি আমাকে সেই মন্ত্র দিন, যাতে আমি পড়াশোনা না করে পরীক্ষা একেবারে পাশ করে যায় এবং একটা ভালো চাকরিও পেয়ে যায়। বাবা, এখান থেকে পূর্ব দিকে জঙ্গলের দিকে যা, ওখানে একটা আশ্রম আছে, ওই আশ্রমে একজন জাদু কোয়েল থাকে। ওই জাদু কোয়েলের আওয়াজ শোনা মাত্রই তোর ব্রেন কাজ করা শুরু করে দেবে। তুই আর কোনো রকম পড়াশোনা করতে কোনো সমস্যা হবে না, তুই এমনি পরীক্ষায় পাশ করে যাবি। গোবর খুব খুশি হয়ে পূর্ব দিকের জঙ্গলে যাওয়ার জন্য রওনা দেয়। গোবর রাস্তা দিয়ে যাচ্ছিল। আমার প্রিয়তম কোয়েল, তুমি কোথায়? আমি এক্ষুনি তোমার কাছে আসছি। রাস্তায় কিছু খড় পড়েছিল। গোবর যেই তার উপর পা রাখে, ও একটা বড় গুহার মধ্যে পড়ে যায়। আরে আরে, আমি কোথায় পৌঁছে গেলাম? গোবর বারবার গুহার মধ্যে থেকে ওঠার চেষ্টা করে আর বারবার নিচেই পড়ে যাচ্ছিল। অবশেষে 3 ঘন্টা চেষ্টা করার পর সে বাইরে বেরিয়ে আসে। এই গর্তের মধ্যে তো অনেক পরিশ্রম হলো, আমার খুব তেষ্টা পেয়েছে। এক মহিলা কলসিতে জল নিয়ে আসছিল। মা, আমাকে একটু জল খাওয়াও না। মহিলা ওকে জল দেয় ওর হাতে, আর গোবর পেট ভরে জল খেয়ে নেয়। আহা, এই গরমে ঠান্ডা জল খেয়ে মনটা ভরে গেল। মা, এখানে আশেপাশে আশ্রম আছে যেখানে জাদু কোয়েল ডাকাডাকি করে? হ্যাঁ বাবা, এখান থেকে বেশ খানিকটা দূরেই। গোবর রাস্তায় হাঁটতে হাঁটতে যায়। জল তো আমি এর আগে অনেকবার খেয়েছি, কিন্তু এই পানির মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। গোবর ঘন্টার পর ঘন্টা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল। ওর খুব জোরে খিদে পেয়েছিল। ও কিছুক্ষণ একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো। খুব খিদে পেয়েছে আমার। বাড়িতে থাকলে আমি এতক্ষণে 4-5 বার খেয়ে ফেলতাম। এত লম্বা সময় পর্যন্ত আমি খালি পেটে থাকিনি। গোবর দেখলো সামনে দিয়ে একজন ফল আর মিষ্টিওয়ালা চলে আসছিল। গোবর কিছু টাকা দিয়ে তার থেকে ফল আর মিষ্টি কিনে নেয় আর পেট ভরে খুব খায়। খাবার তো এর আগেও অনেকবার খেয়েছি, কিন্তু আজকে খাবারের মধ্যে একটি অন্যরকম ব্যাপার ছিল। দাদা শুনুন না, এখানে জঙ্গলে কোনো আশ্রম আছে যেখানে একটা জাদু কোয়েল ডাকাডাকি করে? হ্যাঁ, এখান থেকে আর একটু দূরেই। গোবর রাস্তায় হাঁটতে শুরু করে। সবাই বলছে যে আশ্রম আর একটুখানি দূরেই আছে, কিন্তু চলতে চলতে তো আমার সারাটা দিন কেটে গেল, কোনো আশ্রমই দেখতে পেলাম না আর কোনো কোয়েলের ডাকও শুনলাম না। হে ভগবান, আমার খুব ভয় লাগছে। সূর্য অস্ত হয় আর জঙ্গলে অন্ধকার হয়ে যায়। জানোয়ারের হুঙ্কার আসতে থাকে জঙ্গল থেকে। আগুন, এক্ষুনি আগুন জ্বালাতে হবে। কিন্তু আগুন জ্বালানোর জন্য আমার কাছে কিছুই নেই। আরে হ্যাঁ, আমার মনে পড়েছে, আমি টিভিতে অনেকবার দেখেছিলাম কাঠের সঙ্গে কাঠ ঘষার ফলে আগুন জ্বালানো যেতে পারে। গোবর জানোয়ারের ভয়ে কিছু ঘন্টা অবধি চেষ্টা করার পর আগুন জ্বালিয়ে নেয়। বাড়িতে
দুটো সুইচ টিপে দাও আর ওইদিকে আলো জ্বলে ওঠে, আর এখানে আগুন জ্বালাতে কত কষ্ট করতে হলো। গোবর খুবই ক্লান্ত ছিল। সে আগুনের পাশে শুয়ে পড়ে। ওই দিন রাত্রে সে গভীরভাবে ঘুমিয়ে পড়ে। সকালবেলাও একেবারে তাজা হয়ে ওঠে। বাড়িতে তো আমি অনেকবার ঘুমিয়েছি, কিন্তু আজকে এত ভালো ঘুম এসেছিল না। তখনই গোবর সামনেই আশ্রমটা দেখতে পায়, আর পুরো জঙ্গলে কোয়েলের আওয়াজও শুনতে পায়। এবার আমি এই কোয়েলের ডাক শুনতে পেলাম। ওই বাবা আমাকে অনেক কিছু শিখিয়েছেন। গোবর দেখে মহারাজ তার দিকেই আসছিল। হ্যাঁ বলো বলো, তোমার এই যাত্রা কেমন ছিল? এই যাত্রায় আমি মহত্বটা বুঝতে পেরেছি মহারাজ। পরিশ্রম করার পর যখন কোনো জিনিস কাছে পাওয়া যায় তখন সেই আনন্দ অনেক বড় হয়। যখন আমি কঠিন পরিশ্রম করার পর জল খেলাম, খাবার খেলাম আর আগুন জ্বালালাম, আর আমি যে আনন্দটা পেলাম সেটা বাড়িতে আমি কখনোই পাইনি, কারণ বাড়িতে পরিশ্রম না করেই আমি পেয়ে যেতাম। এবার আমি পরীক্ষা নিজের কঠিন পরিশ্রমের দ্বারাই পাশ করতে চাই। তারপরে যে সফলতা পাবো আমি, তার মজাতে একটু অন্যরকম হবেই। খুব ভালো বাবা, অবশেষে আমার জাদু কোয়েল কাজ করেছে। সুমন তার মায়ের সাথে পূর্বাঞ্চলের একটা গ্রাম ওকলাপুরে বাস করত। মা, আমি ছাগল চড়াতে যাচ্ছি। ঠিক আছে বাবা, যা। সুমন ঘাসের মাঠে গিয়ে ছাগলদের ছেড়ে দেয় ঘাস খাবার জন্য, আর একটা পাথরের ওপর শুয়ে পড়ে। সময়টা শীতকালের ছিল। ঝলমলে রোদ্দুর ছিল, আর মৃদু মৃদু হাওয়া বইছিল। সেই জন্য সুমনের ঘুম চলে আসে। যখন ও চোখ খোলে, ও নিজের ছাগলদের গুনতে থাকে। এক ছাগল কম ছিল। সুমন ছাগলের পায়ের ছাপকে দেখতে দেখতে জঙ্গলের দিকে চলে যায়। ও দেখে যে ছাগল একটা সাধুর সামনে দাঁড়িয়ে আছে। সাধু বাবা ছাগলকে ঘাস খাওয়াচ্ছিল। আরে এসো বাবা, তুমি তো একেবারে তোমার বাবার মতো দেখতে। আমার বাবার মুখটা আমার ঠিক করে মনে নেই, আপনি ওনাকে কিভাবে চেনেন? তুমি কি জানো যে তোমার বাবা কোথায়? সে তো মারা গেছে, মা আমাকে বলেছিলেন। না, ও নিজের গরিবের জ্বালা মেটাতে এখান থেকে অনেক দূরে হীরের বৃষ্টির খোঁজ করতে হীরাপুরে গেছে। সন্ধ্যায় সুমন যখন বাড়িতে ফেরে, ও নিজের বাবার ব্যাপারে মায়ের কাছে জানতে চায়। মা, তুমি বলো যে বাবা মারা গেছেন, কিন্তু আজ জঙ্গলে আমি এক সাধু বাবাকে দেখি। উনি... তুই জঙ্গলে কেন গিয়েছিলি? আমি তোকে বারণ করেছিলাম না? মা, ওই সাধু বাবা বলছিলেন বাবা এখনো বেঁচে আছেন আর দূরে কোথাও হীরের বৃষ্টির খোঁজে চলে গেছেন। ওই লোকটার কথা বিশ্বাস করিস না বাবা। তোর বাবা ওই লোকটার কথা বিশ্বাস করে হীরের বৃষ্টির খোঁজে গিয়েছিল, আর কোনোদিন ফিরে আসেনি। আমি চাই না যে তোর বাবার মতোই আমি আবার তোকেও না হারিয়ে ফেলি। আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না, কিন্তু এখন একটা লক্ষ্য আছে, আর পরিণাম যাই হোক আমি বাবার খোঁজে অবশ্যই যাব। পরের দিন সুমন ব্যাগ ঝুলিয়ে হীরাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গল পেরিয়ে এক ভয়ঙ্কর নদী দেখতে পাবে। নদী পার করবার পর এক ভয়ঙ্কর জঙ্গল আসবে, আর তারপর এক ভয়ঙ্কর মরুভূমি দেখতে পারবে। ওই সব বাধা পার করে তুমি হীরাপুরে পৌঁছাতে পারবে। খুব সাবধানে থাকবে, রাস্তায় অনেক বাধার সম্মুখীন হতে হবে। আপনি আমার সাথে চলুন না। বাবা, আমি বুড়ো হয়ে গেছি, হিরে নিয়ে আমি কি করব? সুমন যখন প্রথম জঙ্গল পার করে নদীর ধারে পৌঁছয়, তখন সে একজন মেয়েকে দেখতে পায়। তুমিও কি তাহলে হীরাপুরে যাচ্ছ? হ্যাঁ, আমার বাবা খুব অসুস্থ। ওনার চিকিৎসার জন্য
অনেক টাকার দরকার। হীরের বৃষ্টি আমার বাবার একমাত্র ভরসা। দুজনেই নদীতে ঝাঁপিয়ে পড়ে আর সাঁতার কেটে নদী পার করতে থাকে। একটা কুমির ওদের ওপর আক্রমণ করে। কুমির মেয়েটাকে প্রায় কোমর পর্যন্ত গিলে ফেলেছিল। সুমন নিজের ব্যাগ থেকে একটা চাকু বের করে আর নদীতে ডুব মেরে কুমিরের পেট চিরে দেয়। তখনই মেয়েটা কুমিরের মুখ থেকে বাইরে বেরিয়ে আসে। দুজনই নদী পার করে ফেলে। আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম করিশ্মা। এবার আমাদেরকে জঙ্গলের বাধা পার করতে হবে। জঙ্গলের মধ্যে মাঝে মাঝে তীরের চিহ্ন লাগানো ছিল, যেটা ইঙ্গিত করছিল যে কোন দিকে যেতে হবে। আমাদের এই তীর চিহ্নকে অনুসরণ করে যেতে হবে, তাই না? আমরা তো রাস্তা চিনি না, তাই এই তীর অনুসরণ করেই যেতে হবে। করিশ্মা আর সুমন জঙ্গলের দিকে এগোতে থাকে। ওরা দুজনে একটা অন্ধকার গুহার কাছে পৌঁছে যায়। করিশ্মা নিজের ব্যাগ থেকে দেশলাই বার করে আর মশাল জ্বালায়। গুহার মধ্যে একটা অজগর সাপ ওদের দিকে আসতে থাকে। অজগর সাপ সুমনের সারা শরীরে জড়িয়ে ধরে। তখনই করিশ্মা নিজের ব্যাগ থেকে চাকু বের করে আর অজগরের ঘাড় কেটে দেয়। অজগর সাপ মারা যায়। প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। ওরা দুজন গুহার একেবারে ভেতরে প্রবেশ করে। গুহার শেষ প্রান্তে এক মরুভূমি দেখতে পায়। মনে হচ্ছে আমরা জঙ্গল পার করে ফেলেছি। সুমন আর করিশ্মা 20 দিন ধরে মরুভূমিতে চলতে থাকে। ওরা নিজের সাথে যতটাই জল নিয়ে এসেছিল তা প্রায় শেষ হয়ে গেছিল। দুজনেই অজ্ঞান হয়ে বালির ওপরে পড়ে যায়। ওরা দেখল যে একজন ল্যাংড়া লোক ওদের সামনে দাঁড়িয়ে আছে। ওই বয়স্ক লোক ক্রাচের সাহায্যে ওদের কাছে যায় আর ওদেরকে জল খেতে দিল। তখন দুজন একটু শান্তি পেল। মনে হচ্ছে তোমরা দুজনে হীরের খোঁজে এখানে এসেছো। বয়স্ক লোকটি দুজনকেই একটা ছোট্ট গ্রামে নিয়ে যায়, যেখানে কেবল 4-5টা কাঁচা বাড়ি ছিল। এই গ্রামে যত লোককে তোমরা দেখতে পাচ্ছ, সবাই হীরের বৃষ্টির জন্য অপেক্ষা করে আছে। তোমরা একেবারে সঠিক সময় পৌঁছেছ। আমরা তো অনেক বছর আগে পৌঁছে গিয়েছিলাম। কালকে যখন সপ্তঋষি নক্ষত্র নিজের কক্ষে পৌঁছাবে, তখন এখানে হীরের বৃষ্টি হবে। আমি হীরের জন্য নয়, আমার বাবার খোঁজে এসেছি এখানে। তোমার নাম কি? আমার নাম সুমন। সুমন, আমার ছেলে? দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। 12 বছর আগে আমি তোমাকে আর তোমার মাকে ছেড়ে এখানে এসেছিলাম। মরুভূমিতে একটা সাপ আমার পায়ে কামড়ে দেয়, সেই জন্য আমার পা কাটতে হয়েছিল। তবে এখন সবকিছু ঠিক আছে। পরের দিন গ্রামে হীরের বৃষ্টি হলো। সবাই মিলে অনেক হীরে জমা করে নেয় আর নিজেদের গ্রামে পৌঁছে যায়। সুমনের মা নিজের স্বামীকে দেখতে পেয়ে খুব খুশি হয়। করিশ্মা নিজের বাবার চিকিৎসা করে নেয়। সুমন আর করিশ্মা দুজনেই বিয়ে করে নেয় আর সুখী জীবন যাপন করতে থাকে।